সময়টা এখন সেপ্টেম্বর মাস, আর আমার বাগানের কুল গাছগুলির মতো আপনাদের বাগানের কুল গাছগুলিতেও অল্প অল্প ফুলের দেখা মিলেছে। তবে এরই মধ্যে অনেক বাগানেরই উদ্ব্যস্ততা শুরু হয়ে গেছে বিশেষ কিছু সমস্যা নিয়ে। এই বিশেষ সমস্যাগুলি কি কি এবং কি করলে সমাধান মিলবে এইসব সমস্যার, তাই নিয়ে আমার আজকের এই ভিডিও। চলুন একবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়গুলি। প্রথমত সফট প্রুনিং, দ্বিতীয়ত প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দান, তৃতীয়ত রোগ পোকার প্রতিকার এবং চতুর্থত ফুল এলেও ফল না দাঁড়ানোর কারণ কি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অভিষেক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রকৃতিস গার্ডেনিং জোন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার ভিডিওটিতে দেখানো এই বাউ কুল গাছটির বয়স প্রায় 1.5 বছর। প্রথম বছরে এই কুল গাছটি একটি ছোট ফলের ক্রেটে বসিয়েছিলাম। ফেব্রুয়ারি মাসের দিকে ফল শেষ হলে মার্চ মাসে গাছটিকে একটি বড় ফলের ক্রেটে রিপোর্ট করি এবং এর সাথেই গাছটিকে সম্পূর্ণভাবে হার্ডপ্রুন করে দিয়েছিলাম, অর্থাৎ গাছের গোড়া থেকে 1.5 ফুট রেখে সম্পূর্ণ গাছটিকে কেটে দিয়েছিলাম। হার্ডপ্রুন করার কারণটা অনেক বাগানেরই জানা, তবে যে সকল বাগানি জানেন না তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি। কুল গাছের পুরনো ডালে, অর্থাৎ যে সকল ডালে একবার ফল ধরেছিল সেই সব ডালে কখনোই আর ফল আসে না। তাই ফল শেষ হয়ে এলে গাছটিকে হার্ডপ্রুন করে দিয়ে গাছটিকে নতুন সিজনের জন্য তৈরি করে দিতে হবে এবং সেই সময় যে সকল নতুন ভালো ডাল বেরাবে তার মধ্যে অধিকাংশ ডালেই দেখা মিলবে ভালো ফুল ও ফলের। আপনারা লক্ষ্য করতে পারছেন আমার কুল গাছটিকে যেখান থেকে হার্ডপ্রুন করে দিয়েছিলাম সেখান থেকে মোটা মোটা 2টি ডাল বেরিয়েছে এবং প্রতিটি ডালেই প্রচুর ফুল আসতে দেখা যাচ্ছে। এবার আসি সফট প্রুনিংয়ের দিকে। আমি আগেই বলেছি হার্ড প্রুন করার পর অধিকাংশ ডালেই ফুল ফল আসবে, তবে যে সকল ডালগুলিতে ফুল ফল আসার সম্ভাবনা একেবারেই কম সেই সকল ডালগুলিকে বেছে ছেঁটে ফেলতে হবে, অর্থাৎ সফট প্রুনিং করে দিতে হবে। এর ফলে গাছ তার সম্পূর্ণ শক্তি ভালো গুণমান সম্পন্ন প্রচুর ফল আনতে কাজে লাগাবে। চলুন এবার সেই অবাঞ্ছিত ডালগুলিকে সফট প্রুনিং করে দেওয়া যাক। প্রথমত যে সকল ডালগুলি গাছ যতটা এলাকা বিস্তার করে আছে সেই এলাকার বাইরে যেতে পারেনি, অর্থাৎ যে সকল ডালগুলি ছোট এবং এক ডাল বিশিষ্ট, তেমন কোনো শাখা পোশাকার লক্ষ্য করা যায় না, ঠিক ভিডিওটিতে দেখানো এই ডালগুলির মতন। এই ধরনের ডালে কখনোই ফুল আসে না বা আসলেও ফল ধরে না, তাই অবশ্যই এই ধরনের ডালগুলিকে একেবারেই কাণ্ড থেকে ছেঁটে দিতে হবে, অর্থাৎ সফট প্রুনিং করে দিতে হবে। দ্বিতীয়ত যে সকল ডালগুলি মূল কাণ্ড থেকে বেরিয়ে এক ডাল নিয়ে সোজা উপরের দিকে উঠে গেছে সেই সকল ডালগুলিকে সফট প্রুনিং করে দিতে হবে। তৃতীয়ত যে সকল মোটা ডালগুলি মূল কাণ্ডের থেকে অসংখ্য শাখা পোশাকা নিয়ে বেশ ভালোই ছড়িয়েছে, তবে এরই মধ্যে কিছু সরু ও রুগ্ন ডাল লক্ষ্য করা যায় যা সরাসরি সূর্যের আলোও পেয়ে থাকে, তবে এই ধরনের ডালগুলিতে তেমন কোনো ফুল ফলের সম্ভাবনা থাকে না, তাই এই ধরনের ডালগুলিকেও কেটে ফেলতে হবে। চতুর্থত এই সময়ে গাছের বৃদ্ধি অনেকটাই লক্ষ্য করা যায় এবং এই অত্যাধিক বৃদ্ধির কারণে গাছের শাখা পোশাকগুলি একে অপরের সাথে অনেক সময় জড়িয়েও যায়, তাই এই ধরনের জড়িয়ে যাওয়া ডালগুলিকে অল্প অল্প করে ছেটে দিতে হবে যাতে সূর্যের আলো সরাসরি ওই ডালগুলির মধ্যে প্রবেশ করতে পারে, ফলে সেই সব ডালগুলিতে খুব স্বাভাবিকভাবেই সূর্যের আলো পাওয়ার কারণে অত্যাধিক ফলন দেখতে পাওয়া যাবে। এমনকি মূল কাণ্ড থেকে অনেক সময় প্রধান যে ডালটি বেরায় সেই ডালটি অত্যাধিক বেরিয়ে গিয়ে হাতের নাগালের অনেকটাই দূরে চলে যায়, ঠিক ভিডিওটিতে দেখানো এই ডালটির মতো। এই ধরনের ডালটির বৃদ্ধি আটকাতে এবং পাশের শাখা পোশাকাগুলির বৃদ্ধি ঘটাতে ওই ডালটির মাথার দিকের কিছুটা অংশ ছেটে ফেলতে হবে, ঠিক এইভাবে।
এই ধরনের ডালটিকে না কেটে দিলে পরবর্তীকালে যখন ফল সেট হবে তখন ওই ডালটি ফলের ভারে একেবারেই নুয়ে পড়বে, এমনকি ডালটি ভেঙেও যেতে পারে, যা সামলানো অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। এছাড়া ডগাটি কাটার ফলে ওর আশেপাশের শাখা প্রশাখাগুলি খুবই বিস্তার করবে এবং তাতে খুব ভালো মানের ফুল ও ফল আসবে। এবার আসি খাবারের প্রসঙ্গে। এখন থেকে ফলের গুটি দাঁড়ানো পর্যন্ত গাছকে মোট দুবার ভারী মাত্রায় খাবার প্রয়োগ করতে হবে। এই সময়ে গাছ থেকে সর্বোচ্চ ফ্রুটিং পেতে গেলে গাছের পর্যাপ্ত পুষ্টির যোগান মেটানো খুবই দরকার। এখানে আমি একটি সম্পূর্ণ জৈব মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করব, যে খাবারে থাকবে এনপিকের প্রপার ব্যালেন্স। এই মিক্স ফার্টিলাইজার কি এবং এটি গাছের পক্ষে এতটা গুরুত্বপূর্ণ কেন, এছাড়া এই মিক্স ফার্টিলাইজার বানানো যায় কিভাবে, তার উপর একটি সম্পূর্ণ ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বিষয়গুলি ডিটেলে জানতে এই ভিডিওটির শেষে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। ভিডিওটির পরিপূর্ণতার জন্যে আরও একবার জেনে নেওয়া যাক, এই মিক্স জৈব সারে রয়েছে 25 ভাগ সর্ষের খোল, 25 ভাগ নিম খোল, 25 ভাগ হাড় গুঁড়ো, 25 ভাগ শিংকুচি এবং এর সাথে নিয়ে নিয়েছি এই সবকটি উপাদানের সমপরিমাণ 1 বছরের পুরনো পচা গোবর সার। আপনারা এর পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এবার এই মিক্স জৈব সারটি গাছের গোড়ায় প্রয়োগ করার পালা। এই সার প্রয়োগের সময় অনেকেই একটি বিশেষ সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তা হলো কতটা পরিমাণে সার প্রয়োগ করতে হবে সেই বিষয় নিয়ে। এ প্রসঙ্গে বলে রাখি, টবে যতটা মাটি থাকবে প্রতি 10 কেজি মাটির জন্য 200 থেকে 250 গ্রাম সার প্রয়োগ করলেই যথেষ্ট। তবে এটি একটি সম্পূর্ণ জৈব সার, একটু কম বেশি হলে তেমন কোনো বিশেষ সমস্যায় পড়তে হবে না তা বলাই চলে। আমার এই ফলের ক্রেটটিতে মোট 40 থেকে 50 কেজি মতন মাটি রয়েছে, তাই আমি এখানে প্রায় 1 কেজি মতন মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করছি। এই সার প্রয়োগের সময় অবশ্যই গাছের গোড়ার চারপাশের মাটি একটু সামান্য আলগা করে নিয়েই সম্পূর্ণ সারটি মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। সার প্রয়োগের শেষে জল দিয়েই সম্পূর্ণ মাটিটিকে ভিজিয়ে দিতে হবে খুব ভালো করে। আমার এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই গাছের গোড়ার মাটি ভেজা, এই জন্যে আমি এখানে আর জল প্রয়োগ করছি না। কুল গাছে এই মিক্স জৈব সার ব্যবহার করার ফলে গাছে তার প্রয়োজনীয় 10টি ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা খুবই স্বাভাবিকভাবে পূরণ করতে পারলেও বাকি 6টি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব অনেকটাই থেকে যায়। গাছে এই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা খুবই অল্প হলেও এর অভাবজনিত কারণে গাছের ফুল পড়া থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাবার মতো অনেক সমস্যাই দেখা দিতে পারে। এই সমস্যার সমাধানের জন্য এখন থেকেই আগামী 2 মাস পর্যন্ত এই মিক্স জৈব সারের পাশাপাশি প্রতি 7 দিনের ব্যবধানে গাছকে 2টি তরল সার 2ভাবে প্রয়োগ করতে হবে। প্রথমত এখানে যে তরল সারটি গাছের জন্য প্রস্তুত করব সেটা সরাসরি গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে হবে। এই তরল সারটি প্রস্তুত করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বালতি জল। এই বালতিতে আনুমানিক 5 লিটার মতো জল ধরে। এরপর নিয়ে নিচ্ছি 1 সপ্তাহ পুরনো পচা সর্ষের খোল। আমি 7 থেকে 8 দিন আগেই একটি পাত্রে অল্প জল দিয়ে 100 গ্রাম খোল ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে 40 থেকে 50 গ্রাম মতন পচা খোল এই বালতির জলে মিশিয়ে নিচ্ছি। প্রতি লিটার জলে 10 গ্রামের বেশি সর্ষের খোল ব্যবহার না করাটাই ভালো। অতিরিক্ত খোল ব্যবহার করলে গাছ তার ফল ফুলের পরিবর্তে দৈহিক বৃদ্ধি ঘটাতে থাকবে বেশি। এইবার এই জলটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই তরল সারটি সরাসরি গাছের গোড়ার মাটিতে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত। এই তরল সার প্রয়োগের পরিমাণ হলো মোটামুটিভাবে টবের মাটি ভিজে যাবে ততটা পরিমাণে সার প্রয়োগ করলেই যথেষ্ট।
আমি আমার এই ফলের ক্রেটে 2 থেকে 3 মগ মতো তরল সার প্রয়োগ করছি। এই তরল সার প্রয়োগের সময় গাছের গোড়ার মাটি একটু হালকা ভেজে ভেজে থাকলে এর সুফল পাওয়া যায় অনেকখানি। এবার আসি দ্বিতীয় লিকুইড ফার্টিলাইজারের দিকে। এই তরল সারটি সকাল বা বিকেলের হালকা রোদে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। আমি এখানে একটি স্প্রেয়ার নিয়ে নিয়েছি, এতে প্রায় 1.5 লিটার জল ধরে। চলুন এবার দ্বিতীয় তরল সারটি প্রস্তুত করে নেওয়া যাক। এই সময় গাছে খুবই ভালো ফল ধরানোর জন্য অন্যান্য উপাদানের তুলনায় পটাশের চাহিদা অনেকটাই বেশি থেকে থাকে। তাই অতিরিক্ত পটাশের চাহিদা পূরণের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এনপিকে 0050 বা পটাশিয়াম সালফেট। এই পটাশটি সাধারণত সাদা রঙের হয়ে থাকে। বাজারে পাওয়া লাল পটাশের থেকে এই পটাশে লবণের ভাগটা অনেকটাই কম। এটি একটি রাসায়নিক সার। অন্যান্য উপাদান প্রাকৃতিকগতভাবে পাওয়া গেলেও পর্যাপ্ত পটাশ প্রাকৃতিকগতভাবে পাওয়াটা অনেকটাই কঠিন সাধ্য। তবে বর্তমান বাজারে একটি জৈব পটাশও চলে এসেছে। আপনারা চাইলে অর্গানিক পটাশও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 গ্রামের একটু বেশি পটাশ নিয়ে নিচ্ছি এই 1.5 লিটার জলের জন্যে। এবার নিতে হবে গাছের পর্যাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণের জন্য একটি ভালো ব্র্যান্ডের অনুখাদ্য। আমি এখানে মবোমিন ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই অনুখাদ্য ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 1.5 গ্রাম মতো অনুখাদ্য নিয়ে নিয়েছি। এবার এই দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করা যাক। এই দুটি উপাদান যেহেতু সম্পূর্ণ রাসায়নিক, সেহেতু গাছে প্রয়োগ করার ক্ষেত্রে পরিমাণ একটু কম হলেও কোনো ক্ষতি নেই। তবে একেবারে বেশি মাত্রায় প্রয়োগ করলে এর ফল মিলবে একেবারেই উল্টো। আপনাদের হাতে পর্যাপ্ত সময় না থাকলে এই তরল সারটি সরাসরি গাছের গোড়ার মাটিতেও প্রয়োগ করতে পারেন। এরপর আরেকটি বিশেষ উপাদান ব্যবহার করতে হবে, তবে এর সাথে নয়। এই তরল সার প্রয়োগের কমপক্ষে 2 থেকে 3 দিন পর ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট প্রয়োগ করতে হবে। এখানে অনেকেই ভাবতে পারেন এটি একটি রাসায়নিক উপাদান। এমনটি একেবারেই নয়। এই এপসম সল্ট একটি প্রাকৃতিক খনিজ উপাদান। এই সময় গাছের পাতা অনেকটাই হলুদ রঙের হয়ে যায়। এটি সাধারণত ম্যাগনেসিয়াম এবং সালফারের অভাবজনিত কারণে হয়ে থাকে। তাই এই সমস্যার সমাধানের জন্য প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম হারে এই উপাদানটি খুব ভালো করে মিশিয়ে বিকেলের হালকা রোদে গাছের সমস্ত পাতায় খুব ভালো করে স্প্রে করতে হবে। মাসে একবার প্রয়োগ করলেই যথেষ্ট। কুল গাছে এই সময় পিঁপড়ে, শুঁয়োপোকা এবং রাতের দিকে এক প্রকার পাতাখেকো পোকার আক্রমণ অত্যাধিক মাত্রায় লক্ষ্য করা যায়। এই ধরনের পাতাখেকো পোকা পাতা খেয়ে একদমই জালের মতন করে দেয়। এই সমস্যা দেখা দিলে খুবই বুঝে শুনে ব্যবস্থা নিতে হবে। এই সময় একটিও ভুল পদক্ষেপ নেওয়া চলবে না। যেহেতু এখন গাছ ভর্তি ফুল, তাই যাতে ফুলের পরাগ মিলনে উপকারী পতঙ্গদের তেমনভাবে কোনো ক্ষতি না হয় সেই দিকটিও একটু লক্ষ্য রেখে গাছে ওষুধ প্রয়োগ করতে হবে। যদি এই ধরনের পোকার উপদ্রব সবে সবে শুরু হয় তাহলে জৈব কীটনাশক কাকা বা নিম তেল প্রতি লিটার জলে 5 ml ব্যবহার করলে এই সমস্যার সমাধান মেলা সম্ভব। তবে পোকার উপদ্রব অত্যাধিক মাত্রায় বেড়ে গেলে সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো সাময়িক কার্যকারী ওষুধের সাথে যে কোনো জৈব কীটনাশক মিশিয়ে স্প্রে করলে এই সমস্যার সমাধান মিলবে খুব সহজেই। এখানে আপনারা প্রফেক্ট সুপার, হামলা, ক্যানন এই জাতীয় ওষুধের সাথে কাকা বা নিম তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এর ডোজ হবে 1 ml রাসায়নিক কীটনাশকের সাথে 1 ml জৈব কীটনাশক প্রতি লিটার জলে খুব ভালো করে মিশিয়ে বিকেলের হালকা রোদে সম্পূর্ণ গাছের পাতায় স্প্রে করতে হবে, বিশেষ করে পাতার পেছনে। এই ধরনের কন্ট্যাক্ট বেস ওষুধ খুবই তাড়াতাড়ি কাজ করে থাকে এবং খুবই তাড়াতাড়ি কার্যহীনও হয়ে পড়ে। ফলে এই ধরনের কীটনাশক প্রয়োগ করলে পরাগ মিলনের তেমন কোনো সমস্যা হয় না বলাই চলে। তবে এটি একটি রাসায়নিক কীটনাশক, তাই 1 ml এর অধিক ব্যবহার না করাই ভালো।
এছাড়া এই সময় ছত্রাকেরও আক্রমণ লক্ষ্য করা যায়। এর জন্যে আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক যেমন স্যাফ, স্প্রিন্ট, ম্যানসার এরই মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে খুব ভালো করে মিশিয়ে মাসে একবার সম্পূর্ণ গাছে স্প্রে করলেই এর সুফল মিলবে অনেকখানি। তবে বর্তমান আবহাওয়ার তারতম্যের জন্য শীতেও বৃষ্টির আগমন লক্ষ্য করা যায়। এমনটি ঘটলে অবশ্যই গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই সময়ে অনেক বাগানই ফুল পড়া নিয়ে খুবই চিন্তিত। এক্ষেত্রে একটি কথা জেনে রাখা খুবই দরকার, কুলের ফুল থেকে ফলে পরিণত হতে একটু ঠান্ডা আবহাওয়ার দরকার। আগস্ট মাস থেকে প্রচুর ফুল আসলেও বাতাসে গরম আবহাওয়ার জন্যে ফুল শুকিয়ে ঝরে যায়। এই সময় ফুল তো প্রচুর আসবে, তবে অক্টোবর মাসের শেষ ও নভেম্বর মাসের শুরুর দিক থেকে আবহাওয়া অনেকটাই শীতল হতে থাকবে এবং এই সময় থেকেই কুলের গুটিও অল্প অল্প করে দাঁড়াতে শুরু করবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই সাহায্য করবে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সকলকেই। আর এই ধরনের সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ গার্ডেনিং সম্বন্ধীয় আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আপনাদের বাগান গড়ার স্বপ্নটাও অটুট। এই বলে আমি আজকের এই ভিডিওটি শেষ করলাম।